সো নির্বাচন কমিশন আন্দাজে কাউকে নির্বাচন প্রসেস থেকে বার করতে পারে না। যে আইনের ঊর্ধ্বে কেউ না, তো অফিসিয়াল যে বড় নেতারা ছিলেন তারা যেন দলের নাম লুকিয়ে আলাদাভাবে নির্বাচন প্রসেসে না আসতে না পারেন স্বতন্ত্র হিসেবে বা অন্য কোনো দলের অংশ হয়ে। যে বিদ্যমান আইনের ৭ ধারা অনুযায়ী সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, সুতরাং আগামী ৬০ দিনের ভেতরে এ সংক্রান্ত আবেদনগুলো নিষ্পত্তি করে গ্যাজেট প্রকাশ করতে হবে। আচরণবিধি বিষয়ে কয়েকটা আবেদন আমরা জানিয়েছি। এর ভিতরে একটা ছিল প্রস্তাবিত পিভিসি ব্যানার ব্যবহার না করা সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি। এটা এগেন এবং নির্বাচনী ব্যয়সীমা ৪০ লাখ টাকায় উন্নীত করতে হবে। এই দুটোর কারণ আসলে মোর প্র্যাকটিক্যাল কারণ। একটা হলো আমরা পোস্টার বন্ধ করে দিয়েছি, আমরা ব্যানার সব কিছুতে যদি পিভিসি বন্ধ করে দেই তাহলে কোন আকারে আমরা আসলে প্রচারণা করব সেটার যতখানি প্রবলেমস প্রত্যেকটা নির্বাচন প্রত্যেকটা নমিনি যে ফেস করবেন সেগুলোর প্রতিকার কিভাবে হবে সেগুলো নিয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং সেই জায়গায় বৃহত্তর অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা করার জন্য কিছু সাজেশনসও মাননীয় সিইসি আমাদেরকে জানিয়েছেন। আর ফাইনালি যে বড় ইস্যুটা ছিল হলো প্রার্থীর অযোগ্যতা। সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম বা নিবন্ধন স্থগিত থাকা রাজনৈতিক সাংগঠনের কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের কমিটির সদস্য এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা। এইটা আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের নজরে আনতে চেষ্টা করেছি যে যেহেতু কয়েকটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাহলে সেই রাজনৈতিক সংগঠনের কার্যকরী নেতৃত্বে যারা ছিলেন অফিসিয়াল কার্যকরী নেতৃত্বে যারা ছিলেন তারা যেন ওই সংগঠনের নাম লুকিয়ে নির্বাচনের পদ্ধতিতে সহজে আসতে না পারেন সেটার একটা ব্যবস্থা করা। জি, নিষিদ্ধ তো আমরা যতদূর জানি ইতিমধ্যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনই হয়েছে। সো সেই হিসাবে আমরা নিষিদ্ধ অর্গানাইজেশন যখন বলছি বা রাজনৈতিক সংগঠন যখন বলছি আমরা আওয়ামী লীগ নিয়েই কথা বলছি যে তাদের কার্যকরী পদধারী বড় অফিসার যারা ছিলেন তারা যেন ওই নাম লুকিয়ে নির্বাচন প্রসেসে না আসতে পারেন এইটার ব্যবস্থা করা। এইটা আমরা একটা ডিমান্ড মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। সারি বলতে আমরা জানি না, ইন দ্য সেন্স যে আপনি বলতেই পারেন যে একজন বড় নেতা ছিলেন না ছোট নেতা ছিলেন, এখন বড় ছোটর মাপ তো আমরা আসলে জানি না। সো আমরা যেটা বলেছি যে কার্যকারী অফিসিয়াল নির্বাচন কমিশনের কাছে দলের যে আপনার কেন্দ্রীয় কমিটির যে লিস্টগুলো থাকে জেলা লেভেলের উপজেলা লেভেলে সেই কেন্দ্রীয় কমিটির কার্যকরী লিস্টধারী পজিশনে যারা ছিল তাদের সম্বন্ধে আমরা বলেছি। তাছাড়া কে বড় নেতা ছোট নেতা এটা হিসাব করার কোনো উপায় যেহেতু আমাদের কাছে নাই এবং নির্বাচন কমিশন আইনের বাইরে কাজ করতে পারে না, সো নির্বাচন কমিশন আন্দাজে কাউকে নির্বাচন প্রসেস থেকে বার করতে পারে না। প্রথমত নিবন্ধন স্থগিত হওয়া মানেই তারা নির্বাচন করতে পারে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি পুরো সম্মান রেখে বলছি যে আইনের ঊর্ধ্বে কেউ না। তো আইন যদি অন্তর্বর্তীকালীন সরকার একটা পাশ করেন সেটা প্রজ্ঞাপন জারি করে করুক, যেভাবে করুক, অধ্যাদেশ জারি করে করুক, আইন যদি একটা পাশ করেন তাহলে সেই আইনের যে লেটার অফ দ্য ল মেনটেইনড হতে হবে। সো আপনি যদি বলেন যে নিবন্ধন স্থগিত তাহলে যতক্ষণ পর্যন্ত এই স্থগিতটা আপনি না উঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নির্বাচন তারা করতে পারবে না। সো এইখানে আর এটা নিয়ে আলাদা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। এখন যদি সামনে এসে নভেম্বর মাসে নভেম্বর মাসে তফসিল ঘোষণা হলো বা তফসিল ঘোষণার সময় একই সাথে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিলেন যে এই যে আপনার স্থগিত আছে সেটা তারা উইথড্র করে নিলেন, তখনই নির্বাচন নিয়ে কথা হতে পারে। তার আগে নির্বাচন নিয়ে কথা বলাটাও আসলে কোনো জায়গা নেই এই কথার। দাবিটা পরিষ্কার করেছি যে যারা বড় অফিস হোল্ডিং মেম্বাররা ছিলেন বড় নেতা অফিস হোল্ডিং লিখিত আকারে অফিসিয়াল যে বড় নেতারা ছিলেন তারা যেন দলের নাম লুকিয়ে আলাদাভাবে নির্বাচন প্রসেসে না আসতে না পারেন স্বতন্ত্র হিসেবে বা অন্য কোনো দলের অংশ হয়ে না আসতে পারেন। জি, আমি পরিষ্কার করতে চাই যে ওই 25 লাখ টাকা যে নির্ধারণ করা ছিল এটা যেই সময় নির্ধারণ করা ছিল ওই সময়ের ক্রয় ক্ষমতা, রেট অফ ইনফ্লেশন, নাম্বার অফ ভোটার্স পার কনস্টিটিউয়েন্সি এগুলো তখন থেকে আজকে অনেক বদলেছে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে লাখ টাকায় আসলে নির্বাচনী খরচ কেউ সীমিত রাখে না, এটা মাল্টিপল কোটি টাকায় চলে যায়।
সো এখানে যদি আমরা নাম্বারগুলো বাস্তবিক না করি তাহলে আমরা ক্যান্ডিডেটদেরকেও জোর করছি আসলে যে কিছু মিথ্যাচারের সাথে সংযুক্ত হতে। সো আমরা যদি সংখ্যাটা আরও বাস্তবিক করতে সক্ষম হই তাহলে ক্যান্ডিডেটরা আসলে আরও স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে তারা নির্বাচন প্রসেসের সাথে সংযুক্ত হতে পারে। সত্যিকার অর্থে যদি কথা বলতে হয়, বিলবোর্ড যদি আপনার মানে ক্যান্ডিডেটের ভাড়া করতে হয় তাহলে 40 লাখ টাকা দিয়ে নির্বাচন হবে না, যেটা বাস্তব। সো বিলবোর্ড আমরা নির্বাচন কমিশনকেও আমরা আবেদন জানিয়েছি যে উনারা যেন যদি বিলবোর্ড আসলে ওনারা সিস্টেমটা করতে চান তাহলে উনারা দায়িত্ব নিয়ে ক্যান্ডিডেটদের জন্য বিলবোর্ডের ব্যবস্থা করেন। এই আবেদনটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।